নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। 1975 সালে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাংবিধানিকভাবে কবর রচনা করে গিয়েছিলেন। এই দেশের বহুদলীয় গণতন্ত্রের দাফন করে গিয়েছিলেন তৎকালীন স্বৈরশাসক একনায়ক শেখ মুজিবুর রহমান আর তার কন্যা আওয়ামী লীগের দাফন করে গেছেন 2024 সালের 5ই আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1969 সালে আইয়ুব খানের পতন হয়েছে। 1990 সালে স্বৈরশাসক সামরিক শাসক এরশাদের উৎখাত হয়েছে। 2024 সালের 5ই আগস্ট স্বৈরশাসক পৃথিবীর নিকৃষ্টতম খুনি, জাতিসংঘ স্বীকৃত সবচাইতে জঘন্য হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আপনারা এই সংবাদ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক কর্মীদের কানে কানে পৌঁছে দিবেন। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। এই সংবাদ গণমাধ্যমের বন্ধুরা আপনারা প্রচার করবেন। মুর্দা ফ্যাসিস্ট হাসিনা এখন কাফন ধরে কথা বলছে দিল্লি থেকে। বাংলাদেশের এই গণতান্ত্রিক ময়দানে নতুন বাংলাদেশে শহীদের রক্ত স্নাত এই গণ অভ্যুত্থানের পরে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে যে বাংলাদেশ জেগে উঠেছে, সেই বাংলাদেশে হাসিনা মাঝে মধ্যে কাফন খুঁড়ে কথা বলে অস্থিরতা সৃষ্টি করতে চায়। মুর্দা কখনো কথা বললে মানায়? মুর্দা কি কখনো কথা বলা যায় আছে? হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, নিজেই দায়ী। আওয়ামী লীগকে দাফন করেছে শেখ হাসিনা নিজেই। মার্শালের মাধ্যমে শেখ মুজিব প্রথমবার দাফন করেছিল আওয়ামী লীগকে, গণতন্ত্রকে। শেখ হাসিনা দ্বিতীয়বার দাফন করেছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, এবং তার রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনা এবং তার দোসরদের। নেতা তোমাদের ফেলে নিজের জাতি গোষ্ঠীদেরকে নিয়ে, সহায় সম্পত্তি নিয়ে দিল্লি পলায়ন করেছে আকাশপথে। সেই নেতার জন্য এখনো রাজনীতি করবা? 24-এর ছাত্র জনতার রক্ত স্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু এবং দাফন হয়েছে। এই দেশে আর আওয়ামী লীগের নামে কোন রাজনীতি করা জায়েজ নাই। এই দেশের মানুষ আর ইজাজত দিবে না। সুতরাং আওয়ামী লীগ ভুলে যান। আওয়ামী লীগ এখন একটি পতিত ইতিহাস, রাজনৈতিক ডিকশনারিতে একটি ঘৃণিত শব্দ। আওয়ামী লীগ এখন দাফনকৃত একটি রাজনৈতিক দলের নাম। আপনারা কি চান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকুক? যদি তাই চান বন্ধুগণ, আমাদেরকে একটি ওয়াদা দিতে হবে। বাংলাদেশে বিএনপিকে আপনারা একটি সুশৃঙ্খল গণতান্ত্রিক দল হিসাবে আপনারা পরিচালিত করবেন, প্রতিষ্ঠিত করবেন, এই দলে অন্তর্ভুক্ত হবেন, এই দলের ছায়াতলে থাকবেন। সবাই দুই হাত করে দেখায় দেন। সারা কক্সবাজারের মানুষ, সারা বাংলাদেশের মানুষ, আপনারা দেখে যান বাংলাদেশের সর্বদক্ষিণ থেকে গণতন্ত্রের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। ডিসেম্বরের আগে
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। তার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন, জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসুন। আপনার কিছু উপদেষ্টা আছে যারা জনগণের পালস বোঝে না, নাড়ি বোঝে না। তারা ট্যাক্স বাড়িয়েছে, ব্যাট বাড়িয়েছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হওয়ার কারণ হয়েছে সেটা আপনি তাদেরকে নসিহত করেন অথবা বিদায় করেন। সংস্কার হবে, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। যতদিন রাষ্ট্র থাকবে, জনগণ থাকবে, গণতন্ত্র থাকবে, সংবিধান থাকবে, এই দেশ থাকবে, সংস্কারের মধ্য দিয়েই আমাদের যেতে হবে। সংস্কার কখনো শেষ হয়ে যায় না। সংস্কার একটি ধারাবাহিক চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদার সাথে, জনগণের চাহিদার সাথে মিল রেখে আজীবন এই চিরজীবন সংস্কারের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কিন্তু আপনাদের কয়েকজনের কথা শুনলে মনে হয় সংস্কার ডিসেম্বরের ভিতরেই সব করতে হবে। কক্সবাজারবাসীর একটা প্রাণের দাবি, সবাই বলেছে, আমি শুধু উচ্চারণ করতে চাই, এই সরকারের কানে দিতে চাই, বাংলাদেশের একমাত্র কক্সবাজার জেলা এবং চট্টগ্রামের একটু অংশ, এখানে সমস্ত লবণ উৎপাদন হয়। এই লবণ সমগ্র বাংলাদেশের মানুষ খায়। সুতরাং কক্সবাজারের লবণ চাষীদের সাথে ন্যায় বিচার করুন, নিমক হারামি করবেন না। লবণের ন্যায্য মূল্য দিতে হবে, না হলে পরে আগামী বছর থেকে এই লবণ চাষিরা যদি লবণ চাষ থেকে মুখ ফিরায় নেয় তাহলে বাংলাদেশের সমস্ত লবণ আমদানি করতে হবে। সুতরাং সরকারকে অনুরোধ করব, আপনারা কক্সবাজার সফরে আসুন, চাষিদের সাথে কথা বলুন, বিস্তর লবণ আমদানি করবেন না। বাংলাদেশের লবণ চাষকে আপনারা উৎসাহিত করুন, লবণের ন্যায্য মূল্য আপনারা প্রদান করুন, এই দেশের লবণ চাষিদেরকে বাঁচতে দিন। ধন্যবাদ সবাইকে। কক্সবাজারের রাজনীতি মামলা ফুলে ফুলে সুশোভিত হয়ে